হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমি ছিন্নমস্তার নামকরণের সার্থকতা তোমাদের কাছে তুলে ধরবো, মানে আলোচনা করব। তো তোমরা একটু ভালো করে শোনো, মন দিয়ে শোনো। এটা শুনতে হবে, শুনলেই তোমরা সব কিছু বুঝতে পারবে যে ছিন্নমস্তার গল্পটা আসলে কী এবং কীভাবে সেই বিষয়বস্তু নামকরণ সবই তোমরা বুঝতে পারবে। আজকে আমি তোমাদের সামনে নামকরণ তুলে ধরছি। দেখো তাহলে, ছিন্নমস্তার গল্পে লেখিকা হলেন আশাপূর্ণা দেবী। মানুষজন থেকে শুরু করে গল্প, কবিতা, প্রবন্ধ, নাটক সবেরই শনাক্তকরণের জন্য নামকরণ অবশ্য কর্তব্য। ঠিক আছে। সাহিত্য কর্মের নামকরণ সব সময় এক ধারার হয় না। কখনো হয় কেন্দ্রীয় চরিত্র নির্ভর, কখনো নায়ক বা নায়িকার নামানুযায়ী, কখনো গল্পের কোনো ভাবনা কিংবা বিষয়বস্তু হয়ে ওঠে নামকরণের অবলম্বন। ঠিক আছে। বক্ষমান গল্প ছিন্নমস্তার নামকরণের ক্ষেত্রে দেখা যায় নায়ক নায়িকা বা কেন্দ্রীয় চরিত্রের নামানুসারে গল্পটির নামকরণ করা হয়নি। এর শিরোনাম অন্তর্নিহিত একটি ভাবের ইতিহাসকে ভিত্তি করে হয়েছে। ঠিক আছে। যে ইঙ্গিত প্রতিভার স্বামীহারা বৈধব দৃশ্যকেই দৃশ্য আকর্ষণ করায়। এটা হয়ে গেল। তাহলে নামকরণে প্রথমে এই লাইনটা তোমাদের দিতে হবে, এটা নামকরণ দিতে হবে। তারপর থেকে গল্প শুরু হয় ছিন্নমস্তা। শোনো তাহলে গল্পটা। গল্পের বর্ণিত বিধবা জয়াবতীর অনেক আশা ছিল শান্ত নম্র কন্যা সমতুল্য একটি বধূর। একমাত্র ছেলে বিমলেন্দুকে ঘিরে তার এই স্বপ্ন বা কল্পনা ছিল দীর্ঘদিনের, মানে অনেক দিনের তার এই স্বপ্ন ছিল যে বিমলেন্দুকে ঘিরে তার অনেক স্বপ্ন ছিল। কার স্বপ্ন ছিল? জয়বতীকে, বিমলেন্দুর মা। ঠিক আছে। কিন্তু বউ যখন এলো তখন দেখা গেল বাস্তবের সঙ্গে কল্পনার রয়েছে বিস্তর প্রভেদ। জয়বতী ভেবেছিল পাড়া প্রতিবেশীকে তা শিখিয়ে দেবে পরের মেয়েকে কি করে আপন করে নিতে হয়। কিন্তু দেখা গেল শাশুড়ির বউ এর দ্বন্দ্ব শুরু হল। দ্বন্দ্বের কারণ একমাত্র বিমলেন্দুকে ঘিরে। জয়বতী অর্থাৎ বিমলেন্দুর মা, তিনি ভাবছিলেন যে আগে ছেলে কাজ থেকে ফিরে এসে আমার কাছে বসে কথা বলতো। বিয়ের পর সে প্রথমে নিজের বউয়ের কাছে গিয়ে কথা বলে। জয়বতীকে এই সব ভালো লাগতো, মানে এইসব যে বিমলেন্দু তার সঙ্গে কথা প্রথমে না বলে তার বউয়ের সঙ্গে কথা বলতো বা তার বউয়ের সঙ্গে গিয়ে মানে বসতো, জয়বতীকে এটাই ভালো লাগতো না। জয়বতীর মনে ঈর্ষা জাগলো। এই কারণে শাশুড়ি আর বউয়ের মধ্যে দ্বন্দ্ব হতো। এরই মধ্যে একবার জয়বতী ডাঁটার চচ্চড়ি করেছিল এবং প্রতিভাকে খেতে দিল। প্রতিভা না খেয়ে বলল, এই সব তুমি খাও, বিধবা খাওয়া। এই কথা শুনে জয়বতীর মনে খুবই আঘাত হলো এবং সে অর্থাৎ জয়বতী ঠাকুর ঘরে গিয়ে বসে প্রার্থনা করলো, মানে প্রায় অনেকই ঘন্টায় সে প্রার্থনা করলো ঠাকুর ঘরে বসে। সে কি প্রার্থনা করলো সেটা কিভাবে জানতে পারলো আমি বলছি। সে কি প্রার্থনা করলো এই গল্পের লেখিকা আশাপূর্ণা দেবী জানতে পারলেন। যে জয়বতী প্রার্থনা করলো, আমি যেমন বিধবা আছি তেমন তুইও বিধবা হবি, এই প্রার্থনা করলেন। ইতিমধ্যে সংবাদ আসে বিমলেন্দু বাস দুর্ঘটনায় মারা গেছে। পরের দৃশ্য দেখা যায় বিধবা প্রতিভাকে জয়বতী খুব ভালো গলার স্বরে আওয়াজ করে ডাকত, বৌমা খেয়ে নাও, না খেলে কি চলে? জয়বতী তারপর থেকে আর ঝগড়া করতো না প্রতিভার সাথে, ভালো ব্যবহার করতো, ভালো করে খাবার দাবার দিত এবং বলতো খেয়ে নাও এরম। অন্য দিক থেকে বিচার করে দেখলে অশিক্ষিত দজ্জাল শাশুড়ি অত্যাচারে অভিসম্প্রাতে বউ প্রতিভার বৈধব্য দশাতেও তার উপর জয়বতী মেকি ভালো মানুষই ব্যবহার আড়ালে হিংস্র বিজয় উল্লাসের নির্লজ্জতায়
যেন সমগ্র নারী জাতিরই লজ্জায় মাথা কাটা যায়। বুঝতে পারলে তো? সেই দিক থেকেও গল্পটির ছিন্নমস্তার নাম সার্থক হয়ে ওঠে। ঠিক আছে, সেই দিক থেকেও গল্পটির ছিন্নমস্তার নাম সার্থক হয়ে ওঠে। তাহলে এটা হলো ছিন্নমস্তা গল্পের নামকরণ সার্থকতা। এটা তোমরা বুঝতে পারলে তো? তারপরে তোমাদের কি কি লাগবে, উইমাছা গল্প, তারপরে অনেক কিছু আমি এই চ্যানেলে ছাড়বো। তাই বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, এবং তোমাদের কি কি আর লাগবে তোমরা কমেন্ট বক্সের মাধ্যমে জানাও। ভালো লাগলে লাইক করো। থ্যাংক ইউ।